আপনি যে শিক্ষাটা নিচ্ছেন এটা তো সিম্পলি একটা সার্টিফিকেট। আমরা কিন্তু সার্টিফিকেটের একটা বাণিজ্য করছি, অ্যান্ড অল অফ আস, মানে সেটা হোক পাবলিক হোক প্রাইভেট, উইথ টু রেসপেক্ট দ্য প্রসেস। এবং আমি সেটার একটা অংশ। আমি মাঝে মাঝে বলি যে আগে এক সময় যে পাবলিক সার্ভেন্টও যদি আপনি তৈরি করেন, শব্দটা ছিল পাবলিক সার্ভেন্ট, শুনতে খুব খারাপ লাগে, বাট বাস্তবতা সেখানে আপনি একটা মানুষ তৈরি করছেন, একটা প্রোডাক্ট তৈরি করছেন মার্কেটের জন্য। হ্যাঁ, এখন এই বাজারে যে ধরনের সুবিধার কথা বললো, আপনি একবার চিন্তা করে দেখেন তো, তানজিম স্যার যে বললেন যে আপনার ন্যূনতম ব্যবস্থা নেই শিক্ষকদের জন্য, একটু আগেই বললেন। এখন আমার উচ্চশিক্ষায় শিক্ষিত যুবক যুবতীরা, তরুণরা, তারা যদি ন্যূনতম আপনার ডিজিটাল স্কিল তাদের কাছে না থাকে, ল্যাঙ্গুয়েজ স্কিল তাদের কাছে যদি না থাকে, যেখানে এখন এআই চলে আসছে, এআই মানেই কিন্তু কেবলমাত্র চ্যাট জিপিটি না, এটা আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। আমাদের ছেলেপেলে চ্যাট জিপিটি আর বলতে বুঝেছে যে কপি করে এখন অ্যাসাইনমেন্ট করতে হবে বা থিসিস করতে হবে, কিন্তু এই এআইয়ের যে মাল্টিপল ইউজ আছে, মানে আপনি একটা আগে যেখানে এক্সেল, পাওয়ার পয়েন্ট বা আপনার ডেটা স্প্রেডশিট যে বিভিন্নভাবে বানানো হতো, সেটা যে আপনার একটা টুলস হতে পারে, সেই বিষয়ে কিন্তু তাদের কোনো ধরনের বোঝাপড়া নেই। এবং শুধু তারা না, শিক্ষার্থীদের কথা বাদ দেন, এখানে অধ্যাপক তানজিমউদ্দিন খান আছেন, আপনি বলেন যে কতজন শিক্ষক আমরা গুগল ক্লাসরুম ব্যবহার করতে পারি, কতজন শিক্ষক আমরা একটা পাসওয়ার্ড প্রোটেক্টেড ফাইল কেমনে করে এই স্কিল পারে। তো আপনি যখন এগুলো পারবেন না, আপনার কর্মক্ষেত্রে যে কর্পোরেট আছে সে আপনাকে নিবে? কমন সেন্স। কর্পোরেটের সেকশনে যদি বলেন, কারণ আপনি তো এমন শিক্ষা তৈরি করছেন যেখানে আরেকটা বিষয় যেটা হয়েছে যে আরেকটা গ্রুপ অফ পিপুল তৈরি হয়েছে যে বিসিএস গ্রুপ, ওটা তো আরও ধ্বংসকারী। আমি এটা মিন করে বললাম, আমাদের লাইব্রেরির ধ্বংসকারী, আমাদের চিন্তার ধ্বংসকারী। ক্লাসে ফার্স্ট ইয়ার থেকে ছেলে পেলে তার সাবজেক্টে না পড়েছেন আপনি ফিজিক্সে, ঠিক আছে, বিসিএস পরীক্ষা দিবেন, বিসিএস পরীক্ষার সময় পড়াশোনা করবেন, তারপরে দেখা যাবে পড়েছেন ফিজিক্সে 5 বছর, তারপরে আপনার পোস্টিং হয়েছে, আপনি আসলে কাজ করেন হচ্ছে হয় ব্যাংকে, মানে ধরেন আপনি এডুকেশনে চলে গেছেন অথবা প্রশাসনে চলে গেছেন, যেটার সাথে ফিজিক্সের সাথে প্রশাসনের যুক্ততা নাই। এই যে একটা বাস্তবতা, তো তার সে কি আসলে ওখানে ওই পড়াটা পড়ে? এখন সকলেরই কি বিসিএস হয় না তো, তাহলে আপনি বিসিএসেরও যে পড়াশোনার যে চক্রটা, ওই পড়ার জন্য সে দীর্ঘ একটা সময় কিন্তু তার লাইফে গ্র্যাজুয়েশন শেষ করে সেখানে দেয়। আলটিমেটলি না তো যদি তার বিসিএস না হয়, না তো সে অন্য যে ডিসিপ্লিন থেকে পড়ে আসছে সেই চাকরির কোনো স্কিল তার মধ্যে হচ্ছে, না তো তার বিসিএস হচ্ছে, সে কিসে পরিণত হচ্ছে? উচ্চশিক্ষার বেকারের কথা বলছি। তৃতীয়ত যে সমস্যা উচ্চশিক্ষিত বেকাররা, আমাদের মনস্তত্ত্ব, সেটা হচ্ছে যে আপনি ধরেই নিয়েছেন যে আমাদের দেশে এমএ পাশের কোনো অভাব নাই। আমাদের দেশে কেউ এমএ পাস করে এজন্য না যে সে আসলে এম এর ক্যাটাগরির চিন্তা ভাবনা বা পড়াশোনার সাথে যুক্ত, সে এমএ পাস করে তার কেবলমাত্র একটা সার্টিফিকেট প্রয়োজন আছে, সেজন্য ঢিল মারলে আপনি একটা এমএ পাস পাবেন। কিন্তু এই এমএ পাসের কার্যকারিতা কি? আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, বাংলাদেশে এমএ পাসের সিলেবাস বা এমএ কোর্সের মাস্টার্সের সিলেবাস ওই অর্থে স্ট্যান্ডার্ড নেই। বিশ্ববিদ্যালয়গুলোতে যদি মাস্টার্সের সিলেবাসের স্ট্যান্ডার্ড না থাকে, হায়ার স্টাডিজ অনেক দূরের কথা। আমরা যেই টেনে হিচড়ে আমরা কোনো মতেই করছি, এই যে এই জায়গাটায় কারিকুলাম নিয়ে সারাক্ষণ কথা বললে সবার মাথায় স্কুল আর প্রাইমারি শিক্ষা এই জিনিসগুলো কাজ করে, কিন্তু উচ্চশিক্ষায় যে একটা বিশাল ঘাটতি আছে সেটা নেই। আপনি একটা নামমাত্র এমএ পাস করছেন, এর প্রবণতা আপনি কি দেখবেন? এখানে প্রত্যেকে এমএ পাস করে, মানে এটা আমি 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 বলবো যে আমি সরাসরি পিএইচডি করতে গিয়ে যেতে পেরেছি, কিন্তু আপনি যদি রেশিও দেখেন, এমএ পাস করে আরেকটা যে সেকেন্ড মাস্টার্স আপনাকে করতে হচ্ছে, আপনি কিন্তু পিএইচডির এনরোলই পাচ্ছেন না, মানে যারা বাইরে যাচ্ছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে আপনার যেই স্কিলটা এটা তো হয়নি। তাহলে শিক্ষিত বেকার হবেন না তো কি হবেন? আপনি এমএ পাস করে ভাবতে পারেন একটাই আসলো, এন্টারপ্রেনারশিপ আসলো। তো এখন এন্টারপ্রেনারশিপ পড়েছেন বাংলায়, সাহিত্যের চর্চা করার কথা, আপনি এন্টারপ্রেনারশিপ করছেন এখন ব্যবসার চিন্তা, আপনার তো ওটা সেই জিনিসটা নাই। এই যে আমাদের একটা ধারণা, এবং সবচেয়ে বড় সংকট কোথায় হচ্ছে, বিশ্ববিদ্যালয়গুলোতে যেই প্রক্রিয়াতে ভর্তি প্রক্রিয়ায় গ্রহণ করা হয়, মানে এটা একটা সিনসিয়ার গ্যাপ। আমাদের জাহাঙ্গীরনগরে একসময় সাবজেক্ট ভিত্তিক পরীক্ষা ছিল, আমি নিজেই সেই মানে নৃবিজ্ঞান পড়বো বলে নৃবিজ্ঞানের সাবজেক্টিভ পরীক্ষা কিন্তু আমরা পরীক্ষা দিয়েছি। ওই জন্য ওই ব্যাক এন্ডে মানে ইন্টারমিডিয়েট পাস করার পর আমাকে কিন্তু ওই সাবজেক্টটা সম্পর্কে জানতে হয়েছে, আগ্রহ প্রকাশ করতে হয়েছে, পরীক্ষা দিয়ে আমি
চান্স পেয়েছি। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমেত অনেক বিশ্ববিদ্যালয় তারা একটা গড়পড়তা পরীক্ষা নেয়, এমসিকিউ পরীক্ষা নেয়, এবং যার আগ্রহ নাই, যে ছেলেপেলে কোনো ইন্টারেস্টই নাই, তাকে আপনি, এটা একটা জুয়া খেলা হচ্ছে। এবং ওই জুয়া খেলার মধ্য দিয়ে আমার শিক্ষার্থীরা আজকে বিশ্ববিদ্যালয়ে ঢুকছে, এবং ঢুকে সে ডে 1 থেকে বিসিএস পরীক্ষার জন্য পড়াশোনা করা শুরু করছে। আচ্ছা ম্যাডাম, এখন একটু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক নিয়ে কথা বলতে চাই। একটু একটা কারেকশন করে দিই ভাই, এমসিকিউ পরীক্ষাটা কিন্তু এখন নেই, এখন কিন্তু আমাদের রিটেন পার্ট আছে। না না, ওটা সাবজেক্ট ওয়াইজ তো হচ্ছে না। না না, কিন্তু আমাদের রিটেন পার্ট আছে, শুধু এমসিকিউ না। এখন এখন এটা কবে থেকে করা হচ্ছে? বেশ কয়েক বছর হয়েছে। আচ্ছা, তাহলে এটা একটা আপডেট। কিন্তু আমি যেটা বলছি মানে সাবজেক্ট ওয়াইজ তো আমরাই নাই। অ্যাডভোকেসি করে আচ্ছা। ইউনিভার্সিটিকে শেষ পর্যন্ত রাজি করিয়েছি, কিন্তু দুঃখজনক হচ্ছে সাম্প্রতিক সময়ে আবার ডিনদের মিটিংয়ে এই আলাপটা এসছে যে রিটেন টেস্টটা বাদ দেওয়া যায় কিনা, এবং এর চেয়ে বড় ডিজাস্টার আর কিছু হবে না। কারণ আমরা এমসিকিউ এর জেনারেশনে দেখেছি, এবং আমরা যখন রিটেন টেস্ট নেওয়া শুরু করলাম, এবং কোয়ালিটির যে একটা বড় ধরনের পরিবর্তন, ওটা রিটেন নেওয়ার পরে কিন্তু আমরা টের পেয়েছি।